হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেরণা 369। আজকের এই ভৌতিক সত্য ঘটনাটি আমাদের পাঠিয়েছেন আসানসোল থেকে সুদীপ ঘোষ। আমি সুদীপের গল্পটি আপনাদের পড়ে শোনাচ্ছি। আমার নাম সুদীপ, পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমার ছোটবেলা কেটেছে পশ্চিমবঙ্গের আসানসোলে, যেখানে রেল লাইন আর কয়লা খনির কোলাহল মিশে আছে বাতাসে। আজ যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার বাবার জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর বাস্তব ঘটনা, যা শুনে আমি রীতিমতো শিউরে উঠেছিলাম এবং আজও মনে করলে ভয় পাই। ১৯৯৫ সালের কথা। বাবা তখন আসানসোল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের একটা ছোট্ট শহরে চাকরি করতেন। তিনি প্রতিদিন ট্রেনে যাতায়াত করতেন। সেই রাতে বাবার অফিসে জরুরি কাজ থাকায় তিনি শেষ ট্রেনটা ধরতে পারেননি। বাধ্য হয়ে মাঝরাতের একটা লোকাল ট্রেন ধরতে হলো। রাত তখন প্রায় ১:৪৫। ট্রেনের কামরায় হাতে গোনা কয়েকজন মানুষ ছিল। সবাই ক্লান্ত হয়ে ঘুমোচ্ছিল। বাবা জানালার ধারে বসে বাইরের দিকে তাকিয়েছিলেন। ট্রেন ধীরে ধীরে একটা ছোট্ট অজানা স্টেশনে এসে থামল। স্টেশনের নাম কোথাও লেখা নেই। চারপাশ শুনশান, দু একটা হলুদ আলো মিটমিট করে জ্বলছে। হঠাৎ বাবা দেখতে পেলেন প্ল্যাটফর্মে একটা সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে। তার মাথাটা নিচু করে রাখা আর চুলগুলো সামনের দিকে ঝুলে আছে। মহিলাটি একদম নিস্তব্ধ। আশেপাশে কোনো হকার নেই, কোনো কুলি নেই, কেউ ট্রেনেও উঠছে না, নামছেও না। বাবার মনে কেমন অদ্ভুত একটা শিহরণ হলো। ট্রেনটা মিনিট দুয়েক দাঁড়িয়ে থেকে আবার চলতে শুরু করলো, কিন্তু বাবা চোখ সরাতে পারছিলেন না। ট্রেন যখন স্টেশন ছাড়তে শুরু করলো, তখনই বাবা দেখলেন মহিলাটা তাদের কামরার সঙ্গে সমান গতিতে হাঁটছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? একজন সাধারণ মানুষ কখনোই ট্রেনের গতির সঙ্গে পাল্লা দিয়ে হাঁটতে পারে না, কিন্তু সেই মহিলাটা পারছে। বাবা ভয়ে কাঁপতে কাঁপতে পাশের এক সহযাত্রীর কাঁধে হাত রাখলেন। দেখুন তো, ওই মহিলাটা। কিন্তু অবাক কাণ্ড, সেই সহযাত্রী তখন গভীর ঘুমে আচ্ছন্ন, ডাকলেও সাড়া দিচ্ছে না। ততক্ষণে ট্রেনের গতি আরও বেড়েছে, কিন্তু মহিলাটা থামেনি। বরং এবার সে ট্রেনের দরজার দিকে দৌড়াতে শুরু করলো। আর তার চুলগুলো উড়ে যাচ্ছে, কিন্তু মুখ দেখা যাচ্ছে না। বাবা এবার আতঙ্কে চেঁচিয়ে উঠলেন, কিন্তু আশ্চর্যের বিষয়, কেউ একটুও নড়ল না, যেন পুরো কামরাটা মৃত মানুষের আস্তানা। এবার বাবা কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ মহিলাটি লাফ দিয়ে ট্রেনের দরজায় ঝুলে পড়ল ভয়ঙ্করভাবে। কিন্তু বাবার দৃষ্টি সরাসরি তার মুখের ওপর দিকে পড়তেই শরীরটা অবশ হয়ে গেল। কারণ ওর মুখটা মানুষের মতো ছিল না। গভীর কালো গর্তের মতো চোখ, গালের হাড় বেরিয়ে আছে, আর ঠোঁটের জায়গায় গভীর ফাঁকা ছিদ্র, আর সেখান থেকে টপ টপ করে রক্ত পড়ছে। বাবা এবার ভয়ে দরজার কাছে থেকে সরে গেলেন। মুহূর্তের মধ্যেই মহিলাটা কামরার দরজায় হাত রেখে ঢুকতে যাবে, ঠিক তখনই ট্রেন হঠাৎ ব্রেক কষল, আর সেই ধাক্কায় বাবা নিচে পড়ে গেলেন। আর দরজার দিকে তাকাতেই দেখলেন সেই মহিলাটা আর নেই। কিন্তু ট্রেনের বাইরে প্ল্যাটফর্মেও তাকে কোথাও দেখা গেল না। বাবা যখন ঘামে ভিজে পরদিন অফিসের সহকর্মীদের ঘটনাটা বললেন, তখন একজন বৃদ্ধ সহকর্মী চুপচাপ শুনে বললেন, তুমি কি জানো, এই জায়গাটা আগে একটা ছোট স্টেশন ছিল। একবার সেখানে এক গৃহবধূ রাতে ট্রেন ধরতে এসে দুর্ঘটনায় মারা যান।
তার লাশ কাটা পড়ে ছড়িয়ে গিয়েছিল। তারপর থেকেই মাঝে মধ্যে মানুষ ওই সাদা শাড়ির মহিলাকে দেখতে পায় যে ট্রেনের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়ায়। বাবার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল এসব শুনে। আজও গভীর রাতে বাবা ট্রেন ধরতে ভয় পান। আর আমি তো মাঝরাতে ট্রেনের জানালার বাইরে তাকাতেও সাহস পাই না। আপনাদের চারপাশে যদি এমন কোনো অদ্ভুত ঘটনা ঘটে থাকে তবে আমাদের সঙ্গে শেয়ার করুন। প্রেরণা 369-এর পক্ষ থেকে আমি আপনাদের গল্প তুলে ধরব। আর রাতের আধারে অবশ্যই সাবধানে থাকুন। এবার বলবো দ্বিতীয় ভৌতিক সত্য ঘটনা। এই গল্পটি আমাদের পাঠিয়েছেন দার্জিলিং থেকে অরিন্দম ঘোষ। আমি অরিন্দমের গল্পটি আপনাদের পড়ে শোনাচ্ছি। আমি অরিন্দম, পেশায় একজন ফটোগ্রাফার। গত বছর একটা প্রকৃতি বিষয়ক ফটোগ্রাফি প্রজেক্টের জন্য দার্জিলিং গিয়েছিলাম। পাহাড়ের সৌন্দর্য, মেঘের খেলা, পাইন বন সব কিছুই যেন ছবির ফ্রেমে বন্দি করতে চেয়েছিলাম। কিন্তু আমি জানতাম না ওই সফরটাই আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়ে থাকবে। আমার থাকার কথা ছিল শহরের একটা হোটেলে, কিন্তু যেদিন পৌঁছালাম হোটেলে কোনো জায়গা পেলাম না। এক স্থানীয় পরিচিত ব্যক্তি বললেন শহর থেকে একটু দূরে পাহাড়ের ওপরে একটা পুরনো বাংলো আছে। সেখানে এক বৃদ্ধ কেয়ারটেকার থাকেন, তার নাম গিরিধারী। উনি চাইলে আপনাকে থাকতে দিতে পারেন। আমি বেশি ভাবিনি, অচেনা জায়গায় রাত কাটানোর নতুন অভিজ্ঞতা হবে ভেবে আমি রাজি হয়ে গেলাম। বাংলোটা একেবারে নির্জন জায়গায়, চারপাশে ঘন পাইন গাছ, পেছনে পাহাড়ের খাদ। গিরিধারীদা আমাকে দেখে একটু বিস্মিত হলেন। বললেন, এখানে রাত কাটানো ঠিক হবে তো বাবু? আমি হাসলাম। ভয় পাবেন না, আমি পাহাড়ের রাত্রি বেশ উপভোগ করি। তিনি কিছু বললেন না, শুধু বললেন রাত হলে জানালাগুলো বন্ধ করে দেবেন। আর কিছু শুনতে পেলেও বাইরে যাবেন না। এবার আমি একটু অবাক হলাম, কিন্তু বিশেষ কিছু ভাবলাম না। রাত তখন প্রায় 1টা। পুরো বাংলোটা নিস্তব্ধ, বাইরে শুধু হালকা হাওয়ার শব্দ। আমি জানালার কাছে বসে পাহাড়ের অন্ধকার দেখছিলাম। হঠাৎ কোথাও যেন কারো পায়ের শব্দ পেলাম। একটা নয়, অনেকগুলো পা একসঙ্গে হাঁটছে। আমি চমকে উঠে জানালা দিয়ে বাইরে তাকালাম, কিন্তু বাইরে কিছুই নেই, পুরো এলাকাটা শুনশান। কিছুক্ষণ পর শব্দটা বন্ধ হয়ে গেল। ভাবলাম হয়তো ভুল শুনছি, কিন্তু ঠিক তখনই কেউ দরজায় টোকা মারল। আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। কে হতে পারে এত রাতে? গিরিধারীদা? কিন্তু উনি বলেছিলেন দরজা বন্ধ রাখতে। আমি ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেলাম। মনে হচ্ছিল বুকের ধুকপুকানি বাইরেও শোনা যাবে। আবার টোকা পড়ল, এবার একটু জোরে। আমি ধীরে ধীরে দরজার ফুটো দিয়ে বাইরে তাকালাম। আমার পুরো শরীর থর থর করে কাঁপতে লাগলো। আমি ফুটোর ওপারে যে ভয়ঙ্কর দৃশ্য দেখলাম তার জন্য। কারণ কেউ সেখানে দাঁড়িয়ে আছে, কিন্তু সে কোনো মানুষ নয়। তার মুখ একদম অন্ধকারের মতো কালো, আর লালচে চোখ দুটো জ্বলজ্বল করছে। গায়ে ছেঁড়া সাদা শাড়ি, আর পা দুটো পেছনের দিকে বাঁকানো। আমি এক ঝটকায় দরজা থেকে সরে গেলাম, পাগলের মতো ছুটে এসে দরজাটি আটকে দিলাম। হঠাৎ জানালার কাছে একটা তীব্র শব্দ হলো। আমি বাইরে তাকিয়ে দেখলাম সেই বিভীষিকাময় চেহারাটা এবার জানালার কাছে মুখ লাগিয়ে ঝুলে দাঁড়িয়ে আছে। আমার মাথা বনবন করে ঘুরতে লাগলো, হাত পা অবশ হয়ে এলো। ঠিক তখনই গিরিধারীদার কণ্ঠস্বর শুনতে পেলাম।
দরজা খুলো না বাবু, চুপ করে থাকো। কিছুক্ষণ পর দরজার বাইরে আবার নীরবতা নেমে এলো। গিরিধারীদা দরজা খুললেন। আমি তখনও আতঙ্কে জমে গেছি। গিরিধারীদা ফিসফিস করে বললেন, ও এখানে বহু বছর ধরে আছে। যেই ভুল করে দরজা খুলেছে সে আর ফিরে আসেনি, তাকে আর পাওয়া যায়নি। আমি তখন আর এক মুহূর্তও অপেক্ষা করিনি। সোজা ব্যাগ গুছিয়ে প্রথম ট্রেন ধরে শহরের দিকে রওনা দিলাম। আজও যখন পাহাড়ের নির্জন বাংলোর কথা মনে পড়ে, আমার শরীরের লোমকূপ খাড়া হয়ে যায়। আপনারাও যদি পাহাড়ের কোনো পুরানো বাংলোতে রাত কাটাতে চান, সাবধানে থাকবেন, কারণ সব জায়গা মানুষের থাকার জন্য নয়। আপনার আশেপাশে এমন অদ্ভুত ঘটনা ঘটছে, আমাদের জানান। প্রেরণা 369-এর মাধ্যমে তুলে ধরব ভয়ঙ্কর রাতের গল্প। শুনতে থাকুন। এবার বলবো তৃতীয় ভৌতিক সত্য ঘটনাটি। আর এই গল্পটি আমাদের পাঠিয়েছেন রাহুল সাহা, পশ্চিমবঙ্গ থেকে। আমি রাহুলের গল্পটি আপনাদের পড়ে শোনাচ্ছি। আমি রাহুল, পশ্চিমবঙ্গের এক ছোট শহরের বাসিন্দা। এটা আমার নিজের জীবনে ঘটে যাওয়া এক বিভীষিকাময় রাতের ঘটনা, যা আজও আমার স্মৃতিতে দগদগে দাগ কেটে আছে। অনেক বছর হয়ে গেল, কিন্তু মাঝে মধ্যে রাতে একা থাকলে এখনও মনে হয় কেউ যেন আমাকে লক্ষ্য করছে। 2017 সালের কথা। কলেজের দ্বিতীয় বর্ষে পড়তাম তখন। বাবা মা গ্রামে থাকতেন, আর আমি শহরে পড়াশোনার জন্য কাকুর ফাঁকা বাড়িতে থাকতাম। বাড়িটা বেশ পুরানো ছিল। উঁচু ছাদ, লোহার গ্রিল দেওয়া জানালা আর কাঠের মোটা দরজা। আশেপাশের বেশিরভাগ বাড়ি পরিত্যক্ত। দু একটা বাড়িতে মানুষ থাকলেও রাত নামলে চারদিক কেমন নিস্তব্ধ হয়ে যেত। কাকুরা বাইরে থাকতেন, আর আমি একাই পুরো দোতলা বাড়িতে থাকতাম। প্রথম কয়েক মাস বেশ ভালোই কাটছিল, কিন্তু একটা সময়ের পর আমি বুঝতে পারলাম এই বাড়িটায় হয়তো আমি একা নই, আরও কেউ আছে। প্রথম প্রথম অল্প কিছু ব্যাপার নজরে আসতো, যেমন মাঝে মধ্যে মাঝরাতে আচমকা দরজায় ঠক ঠক শব্দ, রান্নাঘরে বাসনপত্র খটখট করে নড়ার আওয়াজ, কিংবা জানালার গ্রিলে টোকা পড়ার মতো শব্দ। আমি ভাবতাম হয়তো ইঁদুর কিংবা বাতাসের কারণে এসব হচ্ছে, কিন্তু আস্তে আস্তে ব্যাপারটা আরও ভয়ঙ্কর হয়ে উঠল। একদিন সন্ধ্যার দিকে আমি ছাদে গিয়ে বসেছিলাম। আকাশে তখন পূর্ণিমার আলো, নিচের রাস্তাগুলো ফাঁকা। হঠাৎ চোখে পড়ল নিচের ফটকের পাশে একটা কালো অবয়ব দাঁড়িয়ে আছে। আমি প্রথমে ভাবলাম হয়তো কোনো পথচারী, কিন্তু খেয়াল করে দেখলাম সে একদম স্থির দাঁড়িয়ে আছে। কোনো নড়াচড়া নেই, কোনো শব্দ নেই, যেন কোনো মূর্তি দাঁড়িয়ে আছে। ভেতরে অজানা একটা ভয় দানা বাঁধল, কিন্তু আমি নিজেকে বোঝালাম হয়তো ভুল দেখছি। নিচে নেমে দরজা লক করে ঘরে চলে এলাম। সেই রাতে প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। আমি বিছানায় শুয়ে মোবাইল দেখছিলাম। বিদ্যুতের চমক মাঝে মধ্যে ঘর আলোকিত করে দিচ্ছিল। হঠাৎ করে আমার মনে হলো জানালার বাইরে কিছু একটা নড়ল। আমি প্রথমে গুরুত্ব দিলাম না, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আমি বুঝতে পারলাম এটা কোনো গাছের ডাল নয়, এটা একটা ছায়া। একজন মানুষের ছায়া, অথচ বাইরে কেউ নেই। বিদ্যুতের আলোয় আমি স্পষ্ট দেখতে পেলাম জানালার লোহার গ্রিলের ওপাশে একটা কালো অবয়ব দাঁড়িয়ে আছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো ওটার মুখ দেখা যাচ্ছিল না। শরীরের অবয়ব স্পষ্ট, কিন্তু মুখটা যেন অন্ধকারের মধ্যে মিলিয়ে আছে। আমি শ্বাস বন্ধ করে তাকিয়েছিলাম। আচমকা জানালার গ্রিলটা যেন কেঁপে উঠল।
মনে হলো সেটা কেউ নেড়ে দেখছে। এবার আমার গলা শুকিয়ে গেল, শরীর অবশ হয়ে গেল। আমি চুপচাপ বসেছিলাম, আর তখনই দরজার ওপাশ থেকে খুব ধীরে ধীরে পায়ের শব্দ পেলাম। ভারী পায়ের আওয়াজ, যেন কেউ আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে আসছে। তারপর ঠক করে দরজায় প্রথম ধাক্কাটা পড়ল। আমি বিছানা ছেড়ে দরজার দিকে তাকিয়ে রইলাম। আবারও ঠক ঠক করে জোরে জোরে ধাক্কা দিল। তারপর একেবারে বিকট একটা ধাক্কা। মনে হলো কেউ যেন প্রচণ্ড জোরে দরজাটা ভাঙার চেষ্টা করছে। আমি এতটাই আতঙ্কিত হয়ে গিয়েছিলাম যে কোনো শব্দ করতে পারছিলাম না। কেবল কাঁপতে কাঁপতে দরজার দিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পর হঠাৎ সব শান্ত হয়ে গেল। আমি শ্বাস নিতে পারছিলাম না। মনে হচ্ছিল এই ভয়াবহ পরিস্থিতি থেকে আমি কিভাবে বাঁচব। আমি ধীরে ধীরে দরজার দিকে এগোলাম। কান পেতে শুনলাম বাইরে কোনো শব্দ নেই, কিন্তু আমার শরীরের লোমকূপ খাড়া হয়ে গেল, কারণ দেওয়ালের ছায়া দেখে বুঝতে পারলাম ঘরের ভেতরেই এবার কেউ একজন দাঁড়িয়ে আছে। কিন্তু আমি তো একা। আমার পেছনের দেয়ালে ঠিক জানালার পাশে লম্বা একটা ছায়া স্পষ্টভাবে ফুটে উঠেছে। ছায়াটা আমার দিকে মুখ করে তাকিয়ে আছে, কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না। হঠাৎ বাতাসের একটা ঠান্ডা ঝাপটা এসে লাগলো। এবার মনে হলো কেউ আমার গায়ের খুব কাছে দাঁড়িয়ে নিঃশ্বাস নিচ্ছে। আমি ভয়ে চোখ বন্ধ করলাম, মনে মনে ভগবানকে ডাকলাম। যখন আবার চোখ খুললাম তখন দেখলাম ছায়াটা আর নেই, কিন্তু দরজার নিচ দিয়ে যেন কারো পায়ের ছাপ ভেতরে এসেছে। আমি দৌড়ে দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। দেখলাম ভোরের আলো ফুটছে একটু একটু করে। আমি সারা রাত তারপর থেকে আর ঘরে ঢুকিনি। পরদিন সকালে যখন বাড়ির পরিচিত কাকাকে নিয়ে ফিরে এলাম, তখন ভয়ানক একটা দৃশ্য দেখলাম। আমার ঘরের মেঝেতে একজোড়া ভেজা পায়ের ছাপ, যা জানালার দিক থেকে দরজার দিকে গিয়েছে। বাইরে ছিল বৃষ্টি, কিন্তু আমি রাতে দরজা তো খুলিনি। তাহলে এই পায়ের ছাপ এলো কোথায় থেকে? কাকু বললেন এই বাড়িটা নিয়ে কিছু গল্প আছে। বছর 10 আগে এই ঘরেই এক লোক আত্মহত্যা করেছিল। তখন থেকেই মাঝে মাঝে কেউ কেউ এই বাড়িতে অদ্ভুত ছায়া দেখেছে। সেদিনই সিদ্ধান্ত নিলাম আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। আজও মাঝে মাঝে মনে হয় রাতের বেলা আমার জানালার ওপাশে সেই ছায়া আবার দাঁড়িয়ে আছে। সো গাইস, আপনার চারপাশে যদি এমন কোনো অদ্ভুত ঘটনা ঘটে থাকে বা আপনার সাথে যদি এমন অদ্ভুত সব ঘটনা ঘটে থাকে, তাহলে আমাদের সঙ্গে সেটি শেয়ার করুন। প্রেরণা 369-এর পক্ষ থেকে আপনাদের গল্প আমি তুলে ধরব। আর রাতের আধারে অবশ্যই সাবধানে থাকুন। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। প্রেরণা 369-কে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক বাটন দিন, তাহলে আমি আরও অনুপ্রেরণা পাব। কমেন্ট করুন কোন গল্পটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে। সবাই অবশ্যই অনেক ভালো থাকবেন, আর রাতের আধারে অবশ্যই সাবধানে থাকবেন। সব মিলিয়ে সাবধানে থাকবেন, কারণ ভালো এনার্জির পাশে পাশে কিন্তু দুষ্ট এনার্জিও বাস করে আমাদের এই পৃথিবীতে। সুতরাং সবাই অনেক সাবধানে থাকবেন আর প্রেরণা 369-এর সাথেই থাকবেন।